ছোটবেলা থেকে নির্জন মারপিট ঝড়কা বিপদ থেকে পালিয়ে বেড়াতো, কখনো এসবের মধ্যে নিজেকে জড়াতো না সে। ভয় থাকতো ঝড়কা ঝামেলা, সে কখনোই এসব পছন্দ করতো না। আবার ভয় করতো এর বিপরীতে যদি খারাপ কিছু হয়। আর উল্টো দিকে নিশান ছিল পুরো তার বিপরীতে। নির্জন আর নিশানের ছোট থেকে একে অপরের সঙ্গে মিলতো না। তাই নিশানকে 9-10 বছর বয়সে একা বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে সে যেন আরও পরিবর্তন হয়ে যায়। নিশানের দাদু বেঁচে থাকতে সবসময় চেষ্টা করছেন দুই নাতিকে কোরআনের দোয়া, কালাম, সূরা, নামাজ শেখাতে, আল্লাহর পথে সবসময় থাকতে। আল্লাহর কথা মনে করাতেন। কিন্তু পরবর্তীতে নিশান যখন কলেজ জীবন শেষ করে বাড়ি ফিরে আসে, সে যেন আর দাদুর বাধ্যনাতি থাকে না। প্রতি শুক্রবার দাদু নামাজের সময় ডাকলে চটজলদি মসজিদে যেত নিশান। খুব খুশিতে পাঞ্জাবি শরীরে জড়িয়ে যেত সে। এখন আর নিশান যায় না। উল্টো লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে মদ থেকে শুরু করে অনেক নেশাই করত। রাতভর বন্ধু বান্ধবের সঙ্গে তার আড্ডা চলতো। অল্প বয়সে অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। এখন বর্তমানে কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক না থাকলেও পুরো চাপ যেন পড়ছে মেহেরের উপর। আবার ছোট থাকতে যখন চোখের সামনে ছোট ভাই নির্জনের সঙ্গে কেউ বাজে আচরণ করত, তখন তাকে বেধড়ক মারধর করে চলে আসতো নিশান। নিশানের জন্য নির্জনকে অনেক রকমের কথা শুনতে হতো মা বাবার কাছ থেকে। সেই থেকে নির্জন সবসময় ঝামেলা থেকে দূরে থাকতো। সে জানতো কেউ যদি নির্জনের সামান্য কোনো ক্ষতি করে, তাহলে তার বড় ভাই নিশান তাকে ছাড়বে না। এর ভয়ে নির্জন সহজে কারো সঙ্গে তর্কে জড়িয়ে পড়তো না। তবে আজকের এই ঘটনা তাকে দমিয়ে রাখতে পারল না। নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে ছেলেগুলোকে মারতে চলে যায় নির্জন। কফি শপে বসে অনেক সময় ধরে সে খেয়াল করেছে নিশান কেমন যেন নজরে তার দিকে তাকিয়ে কফি খাচ্ছে। এভাবে নিশানকে তাকিয়ে থাকতে দেখে নির্জন বেশ অস্বস্তিতে পড়ে যায়। কোনো রকমের মুখে মিথ্যা হাসি টেনে কফি খেয়ে দাঁড়িয়ে পড়ল নির্জন। চারিদিকে একবার তাকিয়ে দেখল, কফি শপের সব মানুষ যে যার কথা ও কাজে ব্যস্ত। কেউ কারো দিকে ফিরেও তাকাচ্ছে না একবার। নির্জন নিশানের উদ্দেশ্যে বলল, ভাইয়া চলো, খাওয়া হয়ে গেছে। আমার মনে হয় তিন্নি আমাদের জন্য অপেক্ষা করছে। নিশানকে দেখে মনে হচ্ছিল যেন আগের কিছু স্মৃতির পুনরাগমনে ব্যস্ত ছিল সে। নির্জনের কথা নিশান তা থেকে চোখ সরিয়ে বলল, আচ্ছা চলো তাহলে। বলে কফির বিল পে করে দিয়ে দুবাই সাইডে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। পাশে শাড়ি দোকানে বসে থেকে একের পর এক শাড়ি দেখছে রামসা। ওদিকে তিনি সাইডে আয়নার সামনে দাঁড়িয়ে শরীরে শাড়ি জড়িয়ে দেখছে তার উপর কোন শাড়িটা বেশি সুন্দর লাগে। মেহের রামসার পাশে চুপ করে শুধু হুম আর নাতে নিজের জবাব প্রকাশ করছে। একসময় দূর থেকে নিশান ও নির্জন দেখে তাদের কাছে এসে দাঁড়ালো। নির্জন রামসার পায়ের নিচে হাঁটু গেড়ে বসে ধীরকণ্ঠে বলল, কি হয়েছে জান পাখি, শাড়ি ভালো লাগছে না? রামসাও তখন মুখ বার করে ঠোঁট উল্টে বলল, দেখো না নির্জন, 3-4 ঘন্টা ধরেও একটা শাড়িও আমার পছন্দ হলো না। নির্জন তখনই মনে মনে বলল, তোমাদের মেয়েদের এই জন্মে আর পোশাক পছন্দ হবেই না। এদিকে আমরা ছেলেরা এক যুগ ধরে শার্ট প্যান্ট গেঞ্জি পরেই কাটিয়ে দিচ্ছি। এত পছন্দ অপছন্দ মানে রাখে না আমাদের। রামসা নির্জনের হাত ধরে বলল, কি ভাবছো তুমি? নির্জন, কোথায় কিছু না তো। নিশান অনেক সময় ধরে দেখছে রামসা তিন্নি শাড়ি পছন্দ করলেও মেহের চুপ করে বসে আছে। তা দেখে নিশান সামনে বসে থাকা দোকানি ছেলেকে বলল, মেরুন রঙের শাড়িটা দেখান তো। তিন্নি ও নির্জন অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এই প্রথম মেয়েদের ব্যাপারে নাক গলিয়ে ফেললো নিশান ভাই, তাও আবার মেহের ভাবির জন্য। শাড়িটা নিশানের সামনে বাড়িয়ে দিতে নিশান মেহেরের শরীরের ওপর রেখে দেখলো মেহেরও অবাক হয়ে তাকিয়ে আছে নিশানের দিকে। হঠাৎ করে আবার এই মানুষটার কি হলো? তিন্নি, রামসা ও নির্জনের মুখে মুচকি হাসি ফুটলো, কিন্তু কেউ সাহস করে কিছু বলল না। শাড়িটা প্যাক করে দিতে বলে নিশান বাইরে চলে গেল। আরও কিছু সময় নিয়ে বাকি সব শপিং শেষ করে তারা সবাই মিলে আবার গাড়িতে ফিরে এলো। নিজেদের জায়গায় বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তারা। পুরো রাস্তায় আর একবারের জন্য মেহের নিশানের দিকে তাকিয়ে দেখেনি। প্রায় অনেকটাই রাস্তা শেষ করে তারা বাড়ি ফিরে এলো।
বাড়ি ফিরে সকল শপিংয়ের ব্যাগগুলো খুলে বাড়ির বাকিদের দেখাতে থাকলো তিন্নি। রামসার শরীর খুব খারাপ লাগছিল দেখে নিজের ঘরে চলে গেল। নির্জন তো সবাইকে বাড়িতে নামিয়ে দিয়ে জরুরি ফোন আসায় আবার কাজে চলে যেতে হলো। মেহের সোজা রান্নাঘরে গিয়ে সকলের জন্য চা বানিয়ে দিল। শ্বশুর শাশুড়ি ননদ ও দাদি শাশুড়ি একসঙ্গে বসে চা খেতে খেতে শপিং করা সবকিছু চেক করতে শুরু করে দিলেন। এই সব কিছুর মধ্যে মেহেরের কেন জানি মনে হলো ওপরের ঘর থেকে কেউ যেন তাকে দেখছে। ওপরে তাকাতে দেখলো নিশান তাকে ইশারা করে তাকে ঘরে আসতে বলছে। মেহের বুঝতে পারলো না কেন ডাকছে। না গেলেই তো যা খুশি করে ফেলতে পারে। লাজে লিহাজ আর কিছুই নেই এই মানুষটার মধ্যে। নাজরিন বেগমের দিকে তাকিয়ে বলল, মা আমি এখন আসি। আসলে অনেক সময় ধরে বাইরে থাকা আমার ভালো লাগছে না, একটু ঘরে গিয়ে আরাম করে আসি আমি। নাজরিন বেগম হাসি মুখে বললেন, এতে বলার কি আছে, যাও। মেহের সত্যি যেন ক্লান্ত লাগছে, তাই সে ঘরের দিকে পা বাড়ালো। সবার দিকে একবার তাকিয়ে দেখে। ঘরের মধ্যে ঢুকতেই দেখলো নিশান খাটের পাশে তার পছন্দের সেই শাড়িটা রেখে দিয়েছে। শাড়িটাকে নিজের হাতে স্পর্শ করতেই মেহেরের মনে হলো তার কানের কাছে কেউ যেন চলে এসেছে। ঘুরে তাকাতে দেখলো নিশান। নিশান তখনই আস্তে করে বলল, শাড়িটা নিজেই পরবে নাকি আমি পরিয়ে দেব? তুমি জানো আমি শাড়ি পরালে তোমার সঙ্গে কি কি হতে পারে। মেহের শক্ত মুখে নিশানের দিকে তাকিয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছু সময় ধরে চেয়ারে বসে থাকলো নিশান। তারপর মেহের শাড়ি পরে বেরিয়ে এলো তার সামনে। নিশান চেয়ার ছেড়ে উঠে গেল মেহেরের কাছে। তারপর তার দুগালে দুহাত দিয়ে আলতো করে ধরে বলল, মেরি জান, তোমাকে কখন ভালো লাগে জানো? যখন তোমার রাগে চোখ ও মুখ লাল হয়ে যায়, তুমি যখন ভালো বউয়ের মতো আমার কথা শোনো, তখন আমার আরো ভালো লাগে। সবকিছু কেন আমাকে জোর করে আদায় করতে হবে বলো? তুমি কি আমাকে একটু তোমার মনে জায়গা দিতে পারো না? আমি বাকি ছেলেদের মতো ভুলিয়ে ভালিয়ে তো আর সবকিছু আদায় করতে পারি না। যখন যা মাথায় আসে তাই করে ফেলি। এর জন্য কিন্তু তোমাকে আবার অনেক কষ্ট পেতে হয়। তুমি এমন কাজ করো না যেখানে আমি রেগে যেতে হতে পারে। মেহের নিজের গাল থেকে নিশানের হাত দূরে সরিয়ে দিয়ে বিছানায় চুপচাপ শুয়ে পড়ল। নিশান মেহেরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর সে মেহেরের পাশে গিয়ে শুয়ে পড়ল। মেহেরকে নিশান আর কিছু না বলে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। অনেক সময় পার হতে মেহের যখন দেখলো নিশান ঘুমিয়ে গেছে, তখন নিশানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর ঘরের ওপরের দেয়ালের দিকে তাকিয়ে রইল একের মনে। আজ আর কিছু ভাবার জন্য তার নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলো রামসা একা একা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। নাজিন বেগম নেই। কিছু কাছের মানুষকে নিজে থেকে দাওয়াত করতে গিয়েছেন তিনি। মেয়ের বিয়ে বলে কথা। রামসার মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে বেশ ক্লান্তি আর বিরক্তি নিয়ে কাজগুলো করছে সে একা একা। পাশে অবশ্য ফাতেমা সাহায্য করছে। তিনি আজ সকালে সবাইকে চা কফি বানিয়ে খাইয়েছে। মেহের মনে হলো আজ হয়তো সে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে, তাই ধীরে ধীরে রামসার পাশে গিয়ে দাঁড়িয়ে কানের কাছে বলল, আজ কি নির্জন ভাইকে বলতে পেরেছিস যে তুই প্রেগনেন্ট? রামসা মুখ কালো করে বলল, শুনলাম দুপুরের দিকে নির্জন আসবে, তখন না হয় বলে দেব। কাল রাতে শরীর খারাপ লাগায় ঘুমিয়ে পড়েছিলাম আমি। নির্জন যে কখন কাজ শেষ করে বাড়িতে এসেছিল আর আমার পাশে ঘুমিয়েছে বলতেই পারবো না। সকালে আবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। দেখো না, সকালে নাস্তা করলো না একটু। মেহের হতাশ মুখ করে বলল, যখন নির্জন ভাইয়ের সঙ্গে প্রেম করেছিলি তখন তো ভালোবাসি কথাটা নির্লজ্জের মতো করে বলে দিয়েছিলি। এখন এই সামান্য কথাটুকু বলতে এত কাঁপাকাঁপি? আমি বলে দেব যে তুই প্রেগনেন্ট। এই কথা পাশ থেকে তিন্নি শুনে পুরো বাড়ি জোরে জোরে বলতে শুরু করলো। মুখে এক আকাশ পরিমাণ হাসি তার। আমি সত্যি শুনলাম ভাবি প্রেগনেন্ট? আমি ফুফি হব? বাবা তুমি কিন্তু দাদু হবে বলে দিচ্ছি। গুলারা বেগম কথাটা ভালো করে শোনার পর দুহাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলেন। তার সঙ্গে বাঁকা চোখে মেহেরের দিকেও তাকিয়ে থাকলেন তিনি। তিনি সবসময় চাইতেন মেহের যেন বাড়িতে প্রথম মা হয়, প্রথম সন্তান জন্ম দেয়। কিন্তু সেটা করলো রামসা। নিশান ঘর থেকে বেরিয়ে আসতে সব কথা শুনে ফেললো, কিন্তু কোনো রিয়াকশন না করে চুপচাপ ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। মেহের বোনের হাত ধরে বলল, না তোমার ননদি সবকিছু সবাইকে জানিয়ে দিল, এখন তো নির্জন ভাইকেও বলে দেবে।
তিন্নি না বললো তোমার ভাসুরজি তো বলবেই। রামসা পেঁচা মুখ করে মেহেরের দিকে তাকিয়ে রইল। তখন মেহের মৃদু একটা হাসি দিল তার দিকে তাকিয়ে।